বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস শক্তি। ল্যাটিস তাপ একই কথা, এনথ্যালপি মানেও শক্তি। তো আমরা এই ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস শক্তি বলতে কি বুঝি এটা শেখার আগে আমরা শিখব ল্যাটিসটা কি। ল্যাটিসটা আসলে ল্যাটিস কথাটি জড়িত আসলে আয়নিক যৌগের ক্ষেত্রে। ক্রিস্টাল বা স্ফটিক যে যৌগ তার জন্য এই কথাটি প্রযোজ্য হবে। তা আমরা ল্যাটিস বলতে বুঝি যে এক মোল একটা আয়নিক যৌগ যদি তৈরি হয়, তাদের যে সকল আয়ন আছে সেই সকল আয়ন যদি গ্যাসীয় ফর্মে থাকে, ওই গ্যাসীয় ফর্মে থাকা অবস্থায় যুক্ত যদি হয় এবং যুক্ত হয়ে যে যৌগটি তৈরি হবে সেই যৌগটি যদি এক মোল হয় তবেই তাকে আমরা বলবো ল্যাটিস। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এখানে এই সোডিয়াম ক্লোরাইড আমি এক মোল তৈরি করব। এই সোডিয়াম ক্লোরাইড আমি এক মোল তৈরি করব। এক মোল, কিন্তু আমি কথাটা বলছি যে এক মোল, হ্যাঁ, ওয়ান মোল। এই কথাটা আমি বলে দিলাম, ওয়ান মোল। অ্যাভোগাড্রোর যে সংখ্যা সেই সমান সংখ্যক সোডিয়াম ক্লোরাইড আমি তৈরি করব। তো শর্ত কি? শর্ত হচ্ছে যে এই যে সোডিয়াম ক্লোরাইড ভাঙলে দুটি আয়ন পাওয়া যাবে, এই দুটি আয়ন গ্যাসীয় অবস্থায় থাকবে, বিচ্ছিন্ন অবস্থায়, বিচ্ছিন্ন। এই যে ক্লোরাইড, এই যে এই এখন এরা দুজনা যুক্ত হয়ে এক মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। এইটার নাম হচ্ছে ল্যাটিস। এবং এই এক মোল সোডিয়াম ক্লোরাইড তৈরির প্রাক্কালে এই ক্যাটায়ন আর এই অ্যানায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এর অ্যাট্রাকশনের ফলে যে শক্তি নির্গত হলো সেই শক্তির নামই হচ্ছে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথ্যালপি। এই দুটো আয়ন যত প্রবলভাবে অ্যাট্রাকশন করতে পারবে, ল্যাটিস এনার্জি তত বেশি হবে। যত প্রবলভাবে তারা একে অপরকে অ্যাট্রাকশন করতে পারবে, তত ভালো বন্ধন তৈরি হবে, তত শক্তি নির্গত করবে। কারণ হলো যে আমরা জানি বন্ধনে শক্তি নির্গত হয়, বন্ধন ভাঙতে শক্তি লাগে, আর বন্ধন যদি তৈরি হয় তাহলে শক্তি নির্গত হবে। যত ভালো বন্ধন তৈরি হবে তত বেশি শক্তি নির্গত করবে। তাহলে আমরা কথাটা আবার বলি, আমাদের টার্গেট হচ্ছে ল্যাটিস এবং ল্যাটিস এনথ্যালপি, ল্যাটিস তাপ, এই কথাটা শেখা। তো আমরা ল্যাটিস বলতে বলছি যে এক মোল একটি সলিড বস্তু, কঠিন বস্তু, স্ফটিক, কেলাস, এবং সেটি আয়নিক। এই এক মোল একটি আমি কঠিন বস্তু, স্ফটিক, কেলাস, আয়নিক যৌগ তৈরি করব। শর্ত কি? যে এই যৌগটি যে সকল আয়ন দ্বারা তৈরি সেই সকল আয়ন গ্যাসীয় ফর্মে আয়নিত অবস্থায় থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে, আইসোলেটেড থাকবে। এখন আমাদের করোনা বলছে আইসোলেশন থাকো, মানে সেপারেট সেপারেট থাকবে, কারোর সাথে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এমন তো অবস্থায় ছিল। থাকার পরে তারা যদি কাছে আসে এবং অ্যাট্রাকশন ফিল করে তবেই না সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই যে দুটি বিচ্ছিন্ন আয়ন গ্যাসীয় ফর্মে ছিল, দূরে দূরে কাছে যখন এসছে তখন তারা অ্যাট্রাকশন শুরু করেছে এবং তারা এক মোল সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস তৈরি করেছে। এবং যেহেতু এই দুটো বন্ধন, যেহেতু এই দুটো আয়নের ফলে এক প্রকার বন্ধন তৈরি হয়েছে, আর এই বন্ধনে আমরা জানি শক্তি নির্গত হয়, এই জন্য করে আমরা বলছি কি যে এটি
ল্যাটিস শক্তি, কারণ ল্যাটিস তৈরির ফলে যে শক্তি নির্গত হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি বা ল্যাটিস তাপ বলে। তাহলে ল্যাটিস তাপ আমরা এখানে মনে করি যে ডেল্টা এসটা মনে করলাম যে হলো যেহেতু নির্গত হয়েছে, ডেল্টা এস মনে করলাম -x জুল, -1 জুল পার মোল, -1 জুল পার মোল। পার মোল দ্বারা বোঝাচ্ছে যে প্রতি মোল ল্যাটিস তৈরিতে 1 জুল শক্তি নির্গত হয়েছে। তাহলে এখানে শক্তি নির্গত এর পরিমাণ যত বেশি হবে, তত এই সোডিয়াম ক্লোরাইডটার স্ট্যাবিলিটি বাড়বে। কারণ আমরা জানি নির্গত শক্তি মানে আমি শক্তি রিলিজ করলাম, ছেড়ে দিলাম, তার মানে আমার কাছে শক্তি থাকলো কম। আর যৌগটির শক্তি যত কম হবে তার তত স্ট্যাবল হয়ে যাবে, স্ট্যাবিলিটি বাড়বে। কারণ শক্তি যদি বেশি হয়ে যায় তাহলে ছটফট করবে, তার মানে অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সে মানে স্ট্যাবল হবে না। শক্তি বেশি হলে পরে সে রিঅ্যাকশনে যাওয়ার জন্য ছটফট ছটফট করবে। শক্তি কম মানে তার এনার্জি না, সে এক জায়গায় চুপ মানে বসে থাকবে। এই সেন্সে আমরা বলি কি যে যত শক্তি কম তার স্থিতিশীলতা, তার স্থিরতা বেশি। যেমন একটা বুড়ো মানুষ, তার শক্তি কম, তার স্থিরতা বেশি, সে স্থির স্থির থাকতে চায়, স্ট্যাবিলিটি বেশি। কিন্তু একজন ইয়াং এনার্জেটিক 30-40 এজ, সে ছটফট করবে, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়াবে, মানে এনার্জি বেশি, স্থিরতা তার নাই, স্ট্যাবিলিটি কম তার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ল্যাটিস জিনিসটা শিখলাম যে ল্যাটিস জিনিসটা কি, আর ল্যাটিস এনথালপি বা ল্যাটিস তাপটা কি। সংক্ষেপে আমরা বলতে পারি যে 1 মোল ল্যাটিস তৈরির প্রাককালে যে পরিমাণ শক্তি, যে পরিমাণ তাপ রিলিজ করে, ছেড়ে দেয়, উৎপন্ন করে, তার নাম হচ্ছে ল্যাটিস এনথালপি। শর্ত হলো যে যে সকল আয়ন দ্বারা এই ল্যাটিস চিত্র তৈরি, সেই সকল আয়ন গ্যাসীয় ফর্মে থাকবে। এইটা হলো শর্ত, খুব সাবধান, গ্যাসীয় ফর্মে থাকবে। যদি কেউ প্রশ্ন করো স্যার সোডিয়াম তো গ্যাসীয় না, স্যার গ্যাসীয় না, তাকে গ্যাসীয় ফর্মে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা একটা এরপর একটা চক্র দেখবো, একটা সাইকেল দেখবো, সেখানে তোমরা আরো ভালো বুঝতে পারবা। তা আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো যে ল্যাটিস কোনটা আর ল্যাটিস এনথালপি কোনটা। তাহলে একটা জিনিস আমরা শিখলাম, সেটা হলো যে এই চার্জ দ্বয়ের গুণফল যত বেশি হবে, তত এদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। আমি দেখো, আমি লিখছি, ধরো এম একটা মেটাল, এর চার্জ হচ্ছে +3, আর একটা নন মেটাল, একটি হলো মনে করো ওয়াই, একটা নন মেটাল, এটার চার্জ -2। এটিও গ্যাসীয় ফর্মে আছে, আবার মনে করো এটিও গ্যাসীয় ফর্মে আছে। এখন এদের মধ্যকার দূরত্ব মনে করো 5 মিটার, সাপোজ আমি বললাম যে 5 মিটার দূরত্ব। এটা জাস্ট উদাহরণ, আসলে 5 মিটার হওয়ার সম্ভব না, অনেক কম। আমি এটা 5 মিটার বোঝানোর জন্য তোমাদের বলছি, 5 মিটার দূরত্ব, ঠিক আছে। তাহলে তাহলে এই দুটো আয়ন যদি মিলিত হয়ে একটি ল্যাটিস তৈরি করে, তাহলে এই অ্যাট্রাকশন ফোর্স হবে প্লাস এই 3 এবং এই 2 এর গুণফল। অর্থাৎ গুণফল যত বেশি হবে, এদের গুণফল যত বেশি হবে, তত অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, তত বন্ধন ভালো হবে, তত তারা শক্তি রিলিজ করবে। আবার দেখো, এই 5 মিটার দূরত্বে না থেকে যদি তারা 3 মিটার দূরত্ব থাকতো, এটা না দিয়ে যদি 3 মিটার দূরত্ব থাকতো, তাহলে চুম্বক লোহার মতো কাছাকাছি চলে আসলো, আরও অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাবে। তার মানে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি, আমরা বলছি ল্যাটিস এনার্জি ডিপেন্ড করবে কার উপর। দেখো, এই +3 না যদি +5 হতো, হ্যাঁ, আর এই -2 হয়ে যদি -4 হতো, তাহলে আরও অ্যাট্রাকশন ফোর্স বাড়তো, ল্যাটিস এনথালপি আরও বেশি হতো। তার মানে ল্যাটিস এনথালপি ডিপেন্ড করছে হচ্ছে প্রপোর্শনাল চার্জ। চার্জ যত বেশি হবে তত হলো ল্যাটিস এনথালপি বেশি হবে। আর কি, ল্যাটিস এনথালপি ইনভার্সলি প্রপোর্শনাল অফ ডিস্টেন্স। এই ডিস্টেন্স দ্বারা বোঝাবো আমরা কি, যে দুটি আয়নের মধ্যকার দূরত্ব
তো দূরত্বটা আমরা ওইভাবে না বলে সরাসরি বলবো কি যে সাইজ বলবো। সাইজ সাইজ যদি দুটো অ্যাটমের দুটো আয়নের যদি হলো আকার বেড়ে যায় তাহলে তো দূরত্ব বেড়ে গেল। হুম, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস দূরত্ব বেড়ে গেল, এরকম ঘটনা। তার মানে যদি ছোট ছোট হয় তাহলে দূরত্ব কাছাকাছি, তার মানে কি অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে, ল্যাটিস এনথালপি বেশি হবে। ঠিক আছে, যেমন আমরা একটা জিনিস দেখি, আমরা বিষয়টা ক্লিয়ার করি। এই দেখো, আমরা দেখি এখানে একটু একটু ওয়েট প্লিজ। হ্যাঁ দেখো, এই দেখো আমরা একটা জিনিস দেখি, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা, এখানে আমি এই যে আমি একটা লিখেছি যে 1 মোল, আমি একটা কথা লিখেছি দেখো যে 1 মোল আয়নিক যৌগ তৈরি করব ফ্রম দেয়ার বিচ্ছিন্ন গ্যাসীয় আয়ন হতে, বিচ্ছিন্ন গ্যাসীয় আয়ন হতে, আইসোলেশন, এই কথাটা অনেকে বুঝছো না। বিচ্ছিন্ন মানে ওই আয়ন দুটি অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়ন দুটি গ্যাসীয় অবস্থায় ছিল। গ্যাসীয় অবস্থা থাকলে তাদের মধ্যে আকর্ষণ নেই বললেই চলে, দূরে দূরে ছিল। আস্তে আস্তে কাছে আসছো, কাছে নিয়ে আসলে পরে তার মধ্যে অ্যাট্রাকশন শুরু হয়ে গেছে এবং ফাইনালি তার একটা ল্যাটিস তৈরি করেছে। এমন তো অবস্থায় যে এনার্জিটা রিলিজ করলো সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেটা ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি, ডেল এইচ দ্বারা বোঝায় ল্যাটিস এনথালপি, তোমরা জানো, আর এটা বলা হবে। ঠিক আছে, আবার দেখো আমরা একটু খেয়াল করি সবাই, এই দেখো অর্থাৎ আমি যে লিখেছি দেখো তোমরা একটু খেয়াল করো সবাই, এই দেখো লিখেছি দেখো যে সোডিয়াম সলিড হাফ ক্লোরিন গ্যাসীয় ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড সলিড, এখানে যে পরিমাণ এনার্জি রিলিজ করেছে, ডেল্টা এস এর মান মাইনাস সামথিং রিলিজ করেছে, শক্তি ছেড়ে দিয়েছে, শক্তি উৎপন্ন করেছে, এই ডেল্টা এস নেগেটিভ দ্বারা কিন্তু ল্যাটিস এনথালপি বোঝাবে না। বি কেয়ারফুল, বিকজ শর্ত ভঙ্গ করেছে। হ্যাঁ, এইটা দ্বারা এর মান ধরো -200, এই ডেল এইচ -200 দ্বারা ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি প্রকাশ করা যাবে না, বিকজ শর্ত ভঙ্গ করেছে। 1 মোল তৈরি হয়েছে, ওকে ঠিক আছে, সলিড তৈরি হয়েছে, কিন্তু এদের ক্যারেক্টার ঠিক নাই, কারণ এদের হতে হবে আয়ন, এদের আয়ন নাই, এদের হতে হবে গ্যাসীয় ফর্মে, গ্যাসীয় ফর্মে নাই। হ্যাঁ, এই জন্য করে এইটা দ্বারা কি ল্যাটিস এনথালপি বোঝাবে না, এটা তারা বোঝাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন তাপ, সংগঠন তাপ বোঝাবে, অথবা বিক্রিয়া তাপ বোঝাবে। বিক্রিয়ায় একটা সমতাকৃত বিক্রিয়া যে পরিমাণ তাপ মানে ছেড়ে দেয় অথবা তৈরি করে বা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন হয়, যে পরিমাণ তাপ উৎপন্ন করলো বা শোষিত হলো, সেটাই হচ্ছে বিক্রিয়া তাপ। একটা সমতাকৃত বিক্রিয়ায় ডেল্টা এইচ যা হবে সেটা বিক্রিয়া তাপ বলে, বিক্রিয়া এনথালপি বলে। আর 1 মোল যদি কোনো পদার্থ, যে কোনো পদার্থ হতে পারে, 1 মোল যদি কোনো পদার্থ তাদের উপাদান মৌলগুলো দ্বারা যদি তৈরি হয়, তাহলে এই ডেল্টা এসকে বলা হবে এই পদার্থটির সংগঠন তাপ, মানে এই পদার্থটি 1 মোল সংগঠিত হলো, 1 মোল সংগঠিত হলো, তাই একে বলা হবে সংগঠিত তাপ। তার মানে এখানে যে ডেল্টা এসটা হলো, সেই ডেল্টা এসটা শর্ত ভঙ্গ করাতে এটির দ্বারা ল্যাটিস এনথালপি বলা যাবে না। কিন্তু যেহেতু সমতাকৃত সমীকরণ, সমতাকৃত বিক্রিয়া, তাই বিক্রিয়া এনথালপি, বিক্রিয়া তাপ বলা যাবে। আবার যেহেতু 1 মোল একটি পদার্থ তৈরি হচ্ছে তাদের উপাদান মৌলগুলো দ্বারা, সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা, সাথে সাথে এটাকে সংগঠন তাপও বলা যাবে, বিকজ 1 মোল পদার্থ সংগঠিত হচ্ছে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে আসি এখানে, দেখো এই দেখো দেখো এই দেখো এখানে ডেল এইচ এর মানটি ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি নয়, কারণ শর্তভঙ্গ। আমি লিখে দিচ্ছি কোনটা ল্যাটিস এনথালপি হবে, এই দেখো এটা ল্যাটিস। দেখো
সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি হয়েছে এবং শর্তগুলো আমরা দেখি। 1 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, শর্ত পূরণ হয়েছে একটা। যারা আছে তারা আয়নিত অবস্থায় আছে, হ্যাঁ ইয়েস আয়নিত অবস্থায় আছে, এবং সেই আয়নগুলো গ্যাসীয় অবস্থায় আছে। দেখো এই দেখো গ্যাসীয় অবস্থা আছে, এই দেখো, হ্যাঁ। এবং নিঃসন্দেহে এরা আইসোলেটেড ছিল, নিঃসন্দেহে এরা বিচ্ছিন্ন ছিল, নিঃসন্দেহে এরা যুক্ত হওয়ার আগে আকর্ষণ ছিল না। তাই তো এদের আমি যুক্ত করেছি, এই যে যুক্ত ছিল না বলে তো যুক্ত করেছি এই যে প্লাস দিয়ে। সুতরাং এখানে যে ডেল্টা এসটা হলো, এই ডেল্টা এসটা ল্যাটিস এনথালপি, ল্যাটিস তাপ, ল্যাটিস শক্তি বলবো আমরা। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তোমরা এই যে আরেকটা জিনিস দেখো, এই যে হ্যাঁ এই দেখো আমরা এখানে লিখি, দেখো এই যে আবার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এই যে আমরা যখন আমরা শক্তি নির্ণয় করেছি, আমরা বলেছি যে একটা ইলেকট্রন 1 নম্বর থেকে 4 নম্বর কক্ষপথে গেল, যে পরিমাণ শক্তি নিয়ে 4 নম্বরে গেল ইলেকট্রনটি, ঠিক 4 নম্বর থেকে আবার যদি সে 1 নম্বরে আসে, একই পরিমাণ শক্তি সে নির্গত করবে। এখানেও তাই, এখানে এই 1 মোল ল্যাটিস, 1 মোল পদার্থ তৈরি করলাম আমি, যে পরিমাণ শক্তি রিলিজ হয়েছিল, এই ল্যাটিসটাকে ভাঙতেও ওই একই পরিমাণ শক্তি লাগবে, শক্তি শোষণ করবে, তবেই না তারা আবারও আয়নিত হবে, তবেই না তারা আবার গ্যাসীয় ফর্মে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং এখানে যে ডেল্টা এস সেটিও ল্যাটিস এনথালপি। তার মানে ল্যাটিস এনথালপির সংজ্ঞা 2 ধরনের। আমি 1 মোল ল্যাটিস তৈরি করব, তখন যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, অথবা আমি 1 মোল ল্যাটিসকে ভাঙবো, এমত অবস্থায় যে পরিমাণ শক্তি শোষণ করবে, যে পরিমাণ শক্তি লাগবে ভাঙতে, সেটাও ল্যাটিস শক্তি। শর্ত কিন্তু আছে আরো। কোন শর্ত? এই যে তারা আয়ন ফর্মে যাবে, তারা গ্যাসীয় অবস্থায় যাবে, তারা বিচ্ছিন্ন হবে, ইত্যাদি ইত্যাদি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে আসি আরেকটা, দেখো এই দেখো, এটা তোমাদের জন্য না, এইটা তোমাদের জন্য। দেখো এই দেখো আমি এখানে লিখেছি, দেখো ভালো করে খেয়াল করো, এই দেখো ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি যে সকল বিষয়ের উপর নির্ভর করে, অত্যধিক গুরুত্বপূর্ণ। তোমাদের যারা প্রথম বর্ষের স্টুডেন্ট তাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি, হ্যাঁ সবার জন্য কাজে লাগবে, তবে তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি। এখানে দেখো আমি বললাম যে ল্যাটিস এনার্জি বেশি হবে যদি ক্যাটায়নের চার্জ বেশি হয়। কিউ প্লাস দ্বারা বোঝাচ্ছি ক্যাটায়নের চার্জ। তোমরা কুলম্বের সূত্রে পড়েছো Q1 Q2 ইত্যাদি ইত্যাদি, আমি কিউটাকে চার্জ মনে করেছি, প্লাস মানে ক্যাটায়ন, ঠিক আছে। তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত সে অ্যাটাক করার জন্য ছটফট করবে একটা অ্যানায়নকে, কারণ ক্যাটায়নের চার্জ যদি নাই থাকে তাহলে অ্যানায়নের উপরে তার আকর্ষণ থাকবে না। আর ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত সে অ্যানায়নকে ধরার জন্য উদ্গ্রীব হবে, হ্যাঁ প্রবলভাবে আকৃষ্ট করার চেষ্টা করবে, তখনই সে বন্ডিং ভালো করবে, তখনই সে অনেক শক্তি নির্গত করবে। অনুরূপভাবে যদি অ্যানায়নের চার্জ বেশি হয় তাহলে অ্যানায়নও তো সে ক্যাটায়নের সাথে যুক্ত হওয়ার জন্য প্রবলভাবে আকৃষ্ট হওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য করে উভয়ের চার্জ যদি বেশি হয় তাহলে পরে ল্যাটিস এনার্জি বেশি হবে। কিন্তু আবার লিখেছে, আবার দেখো নিচে, ল্যাটিস এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল রেডিয়াস অফ ক্যাটায়ন। ক্যাটায়নের রেডিয়াস যত ছোট হবে তত আবার এনার্জি বেশি হবে। কারণ কি, আমার লোহা চুম্বকের মতো, হ্যাঁ দূরত্ব কম, দূরত্ব ছোট, তাহলে প্রবলভাবে আকৃষ্ট করবে, ঠিক আছে। তাহলে কি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের যদি রেডিয়াস ছোট হয়ে যায় তাহলে পরে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাবে। অ্যাট্রাকশন ফোর্স বাড়লে পরে কি হবে, ল্যাটিস এনার্জি বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি উদাহরণের মাধ্যমে কতগুলো দেখো, এই দেখো উদাহরণ দেখো, এই দেখো আমি প্রতিটা উদাহরণ আমি সেট করেছি, তোমরা দেখতে পারো এখানে, এই দেখো খেয়াল করো সবাই, এই দেখো দেখো যে ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল ক্যাটায়নের চার্জ। ইয়েস দেখি আমরা এই জায়গাতে ধরো ক্লোরিন আছে, ক্লোরিন আমি ধরলাম না, দুজনাই ক্লোরিন আছে। এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ল্যাটিস এনার্জি বেশি কার, ডেল্টা এসটা কে বেশি ছাড়লো দেখি আমরা। তাহলে ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2 আর অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3, ঠিক আছে। সুতরাং
সুতরাং দেখো যে এই সূত্র অনুসারে এই দেখো এই যে এইটা অনুসারে ক্যাটায়নের চার্জ হলো এটাই বেশি। অ্যালুমিনিয়াম উভয়ই আছে, উভয়টা আমি ধরলাম না, উভয়ের চার্জ তো -1 করে, কিন্তু ক্যাটায়নের চার্জ হচ্ছে অ্যালুমিনিয়ামের বেশি। তাহলে অ্যালুমিনিয়াম যদি বেশি হয় তাহলে পরে কি হবে, এই যে কিউ প্লাস বেশি, তার মানে কি ল্যাটিস এনার্জি বেশি। সুতরাং আমাদের এখানে কি হলো, আমাদের যেটা হলো যে ল্যাটিস এনার্জি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বেশি, ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনথালপি বেশি। ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখি মাইনাস অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দুই জায়গা আছে, অ্যালুমিনিয়াম বাদ দিলাম, তাহলে একটা অক্সিজেন হচ্ছে -2 আর নাইট্রোজেনের -3। তাহলে অ্যানোনের চার্জ কার বেশি, অ্যানোনের চার্জ নাইট্রোজেনের বেশি। এই দেখো অ্যানোনের চার্জ বেশি, অ্যানোনের চার্জ বেশি হলে পরে ল্যাটিস এনার্জি বেশি হবে। সুতরাং আমাদের এখানে ল্যাটিস এনার্জিটা হলো এটার বেশি। ঠিক আছে। এবার আমরা দেখি রেডিয়াস। বলছে যে রেডিয়াস যার ছোট তার ল্যাটিস এনথালপি বেশি। দেখি এই ফ্লোরিন দু জায়গায় আছে, বাদ ওটা। আচ্ছা এটা +1, এটাও +1, সোডিয়ামেরও +1, দুজনেরই চার্জ সেম। এবার আমরা সাইজ দেখি, তাহলে সাইজ হচ্ছে লিথিয়ামের সাইজ হচ্ছে এই ছোট 2 নম্বর কক্ষপথের, আর এই যে এই সোডিয়ামের হচ্ছে অনেক বড়। হ্যাঁ, সুতরাং কি হচ্ছে বলো, লিথিয়ামের আকারটি ছোট, তাহলে লিথিয়ামের যদি আকারটি ছোট হয়, ক্যাটনের আকার ছোট হয়, ল্যাটিস এনার্জি কি হবে, বেশি হবে। সুতরাং আমরা এখানে বলবো যে ল্যাটিস এনার্জির ক্ষেত্রে এটা হলো বেশি, গ্রেটার দেন। ঠিক আছে, লিথিয়াম ফ্লোরাইড গ্রেটার দেন অ্যালুমিনিয়াম সোডিয়াম ক্লোরাইড। আবার দেখো অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের কে আমরা দেখি যে এর কে শেষ, এটা নাই, বিআর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এটা। তাহলে অ্যানোনের আকার যা ছোট হবে ল্যাটিস এনার্জি বেশি হবে। তাহলে আয়োডিন তো অনেক বড়, আর ব্রোমিন হচ্ছে এতটুকু ছোট। সুতরাং এই ব্রোমিনটার এটা ছোট, সুতরাং ল্যাটিস এনার্জি বেশি। সুতরাং আমাদের এখানে কি হবে, আমাদের এখানে হবে এইটা, এটা হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এটা হলো এইদিকে গ্রেটার দেন, এটা হচ্ছে এদিকে গ্রেটার দেন, আর এটা হচ্ছে এদিকে গ্রেটার দেন। আমার বিশ্বাস তোমাকে সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন যেটা করা হবে সেটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এগুলো এখনও তোমরা পড়োনি, এখন দেরি হবে। তো আমরা যেটা এখন করব সেটা হলো যে এই যেটা এবার যারা করোনা সেকেন্ড ইয়ারে আমি বলবো, হ্যাঁ তাদের জন্য দেখো সবাই, তোমাদের সবার জন্য এটা উপকারী, কিন্তু যারা সেকেন্ডারি তার জন্য অত্যাধিক উপকারী। আমরা এখানে সোডিয়াম দেখো সলিড লিখেছি, প্লাস হচ্ছে হাফ সিএল মানে Cl2 লিখেছি আর কি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড সলিড। তাহলে এই টোটাল এটা এক ধাপে আমি সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি করলাম। এখানে ডেল্টা এস এফ, যারা তোমরা সেকেন্ডারি স্টুডেন্ট তোমরা জানো যে ডেল্টা এস এফ মানে ফরমেশন এনথালপি, সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন এনথালপি, এটা হোয়াট আমি দিয়েছি। ঠিক আছে। এখন আমরা হেসের সূত্র অনুসারে আমরা ডিরেক্ট না করে বিভিন্ন কায়দা কৌশলে করব। আর বিভিন্ন যে কায়দা কৌশলে যে আমরা বের করব, এই বের করার সিস্টেমটি আরেকটি বিজ্ঞানী বলেছেন, নাম হচ্ছে বর্ন হেভার সাইকেল বলে। হ্যাঁ, তো আমরা দেখি এটা মানে কি, বর্ন হেভার কিভাবে এটা করেছে দেখি আমরা। দেখো এই দেখো, ভালো করে বুঝে নেবা। এই দেখো দেখো আমরা আমাদের টার্গেট হচ্ছে ল্যাটিস এনথালপিতে যদি যেতে হয় তাহলে পরে এইটাকে সলিড রাখা যাবে না, গ্যাসীয় করব। ঠিক আছে। তাহলে এইটাকে আমি হিট দেওয়া শুরু করেছি। এই দেখে হিট দিয়ে আমি কি করলাম, সোডিয়াম গ্যাসীয় ফর্মে নিয়ে গেছি। এই গ্যাসীয় মানে তোমার মনে করো না সোডিয়াম ধাতু আবার কী করে গ্যাসীয় হয়, এই গ্যাসীয় বলতে বোঝাচ্ছে যে এমন একটি ফর্মেটে নিয়ে গেছি যে ওরা আর আকর্ষণ একে অপরের সাথে করছে না। ধাতব বন্ধনের সাথে ধাতব বন্ধন, মানে ধাতব বন্ধন দিয়ে তো যুক্ত হয় ধাতুগুলো, সেই ধাতব বন্ধনের সাথে আর নাই, অ্যাটমগুলো সব বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা অ্যাটম এই জায়গাতে আর একটা অ্যাটম ওই জায়গাতে, কিন্তু এদের মধ্যে আর আকর্ষণ নাই। এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বোঝাচ্ছি, কারণ গ্যাসীয় অ্যাটমের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে যে সলিড থেকে ডাইরেক্ট আমি গ্যাসীয় নিয়ে গেলাম, তাহলে এই সলিড থেকে যে গ্যাসীয় ফর্মে কেউ যায় তখন তাকে বলা হয় ঊর্ধ্বপতন তাপ, সাবলিমেশন এনার্জি। দেখো সাবলিমেশন এনার্জি বলা হবে। ঠিক আছে। আবার দেখো এই গ্যাসীয় ফর্ম থেকে আমি একটা ইলেকট্রন কি করলাম, ত্যাগ করালাম। তাহলে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেখো ত্যাগ যদি করে তাহলে পরে সে চলে আসলো কোথায়, এই দেখো Na+G। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, আয়ন হলো, তাই এই আয়ন করতে যে শক্তি সেটাকে বলে আয়নাইজেশনাল এনার্জি, তোমরা পড়েছো, বা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। ঠিক আছে। আর তোমরা জানো যে সাবলিমেশন এনার্জিটা সেটি সবসময় প্লাস হয়, পজিটিভ হয়, এটা তোমরা জানো। তাহলে সাবলিমেশন এনার্জিটা হলো পজিটিভ, আবার আয়নীকরণ এনথালপিও পজিটিভ। ঠিক আছে, পজিটিভ হলো। এরপরে আমরা ক্লোরিনের দিকে চলে আসি। দেখো এই যে ক্লোরিন হচ্ছে এই যে বন্ধনটা ভাঙবা তুমি, হ্যাঁ এই যে বন্ধনটা ভাঙতে যে শক্তি, তাহলে বন্ধন বিয়োজন শক্তি। তাহলে এটা যেহেতু দ্বিপরমাণু গ্যাসীয়, সুতরাং এটার অ্যাটম পরমাণুকরণ তাপও যা,
আবার বন্ধন বিয়োজন শক্তিও তাই, সরি অর্ধেক। পরমাণুকরণ তাপ হবে বন্ধন বিয়োজন শক্তির অর্ধেক। সুতরাং আমি এখানে লিখেছি কি অ্যাটোমাইজেশন এনার্জি, এই জায়গায় লিখেছি অ্যাটোমাইজেশন এনার্জি মানে পরমাণুকরণ তাপ। তোমাদের পড়াইছি আমি, সেকেন্ডারি যারা তাদের পড়াইছি আমি। হ্যাঁ, যে পরমাণুকরণ তাপ, পরমাণুকরণ তাপ হচ্ছে যে 1 মোল পরমাণু তৈরি করব। দেখো আমি এখান থেকে 1 মোল পরমাণু তৈরি করেছি। হ্যাঁ, ফলে এখানে শক্তিটা লেগেছে, কারণ তোমাকে এই বন্ধন বন্ধন ভাঙা লেগেছে। সুতরাং এখানে এই জায়গায় হিট দিলে পারে তবেই না সেই শক্তি নিয়ে এই বন্ধনটা ভেঙে পরমাণুতে কনভার্ট হয়ে গেছে অণু থেকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব, এইবার আমরা একে ইলেকট্রন দেব, মানে তুমি ইলেকট্রন নাও, নিলে পরে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি হবে। ইলেকট্রন অ্যাফিনিটি অধাতুর ক্ষেত্রে প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, মাইনাস হয়, তাই না বলো, মানে তাপ উৎপাদী প্রক্রিয়া হয়, তাহলে এটা কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হলো। এখন আমরা দেখি, এই দেখো দেখো এই দেখো আমাদের ল্যাটিস এনথালপি চলে এসেছে। আমরা এই দেখো দেখো এই দেখো ধাতব আয়ন গ্যাসীয় ফর্মে, এই দেখো অধাতব আয়ন গ্যাসীয় ফর্মে, এই দেখো চলে এসেছে, দেখছো, খেয়াল করো, এই দেখো চলে এসেছে। সুতরাং এই যে বক্সের মধ্যে এই দুটো কিন্তু যদি যুক্ত হয়ে যায় তাহলে ল্যাটিস এনথালপি, তাহলে এটি ল্যাটিস এনথালপি নেগেটিভ, এটা নেগেটিভ আর সব পজিটিভ। তাহলে পরে আমরা এত ঘুরে ঘুরে আসলাম, তাহলে এখন আমাদের কি হবে বলো তো, যেটা হবে সেটা হলো যে এই যে ডেল এইচ এফ, এই ডেল এইচ এফটা হবে এইরকম, ডেল এইচ এফটা হবে এই টোটাল যে সামেশন হলো, এই সামেশনটা আমরা করব, দেখি আমরা কি রেজাল্ট পাই। এই দেখো সামেশন করছি, দেখো তাহলে ডেল্টা যে এফটা হলো সেটা হবে হলো যোগ সাবলিমেশন এনার্জি যেগুলো লেগেছে, এনার্জি আয়নাইজেশন এনার্জি লেগেছে, অ্যাটোমাইজেশন লেগেছে, কিন্তু উৎপন্ন করছে কোনটা, ইলেকট্রন অ্যাফিনিটি, আর কে, ল্যাটিস এনথালপি। যেহেতু আয়নগুলো এক জায়গায় হয়েছে সুতরাং তারা শক্তি তৈরি করেছে নেগেটিভ। হ্যাঁ, সুতরাং এই যে ডেল্টা এইচ এফ ফরমেশন এনথালপি হবে এই টোটালের বীজগাণিতিক যোগফল। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো, এইটাকে বলা হয় বর্নহাইভার সাইকেল। ঠিক আছে, এখানে এখানে ধরো এটার মান দেওয়া থাকবে, এটার মান সব কিছু দেওয়া থাকবে, দেখা যায় ল্যাটিস এনথালপি দেওয়া নেই, ল্যাটিস বের করে নিবা তুমি। হ্যাঁ, এই সিস্টেমে বের করতে হয়। তো আমাদের ক্লাসটি এ পর্যন্ত থাকবে। আমি আবার এটা তোমাদের একটু আবার আমি ইয়ে করছি, মানে বিষয়টা আবার সংক্ষেপ করছি। দেখো তোমাদের আমি আবার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। এই দেখো দেখো তাহলে কি বললাম আমি, যে আমাদের টার্গেট হচ্ছে ল্যাটিস এনথালপি, মানে ল্যাটিস তৈরি করা, তারপরে এনথালপি। তাহলে ল্যাটিস, তাহলে 1 মোল আমি সলিড পদার্থ, আয়নিক পদার্থ তৈরি করব। যেমন আমি তৈরি করেছিলাম কি, সোডিয়াম ক্লোরাইড সলিড, এটা তৈরি করেছিলাম। শর্ত কি ছিল, যে এই পদার্থটি যে 1 মোল তৈরি করব আমি, এই 1 মোল পদার্থ তাদের আয়ন হতে তৈরি করব, Na প্লাস যোগ Cl মাইনাস, আর এই আয়নগুলো থাকবে গ্যাসীয় ফর্মে। এই শর্তগুলো খুব সাবধান, হ্যাঁ, শর্তগুলো সাবধান, বুঝতে পেরেছো। এই তবেই যে পরিমাণ এখানে ডেল্টা এস পাবো, সেই ডেল্টা এস এর মান হচ্ছে বলা হবে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস তাপ বা ল্যাটিস শক্তি। হ্যাঁ, আবার পরক্ষণে উল্টাভাবে বলতে পারি যে এইটাকেই ভেঙে আমি এরকম তৈরি করব, তবে আমরা ডেল্টা এস এ পাশে কি প্লাস পাবো, এ হলো ঘটনা, একই পরিমাণ শক্তি লাগবে। হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক আছে, আর একটা কথা বলেছিলাম যে এই যে এখানে যে চার্জ দ্বয় আছে নেগেটিভ এবং পজিটিভ, এদের মধ্যে আর অ্যাট্রাকশন যত ভালো হবে তত ল্যাটিস এনথালপি বেশি হবে। তো অ্যাট্রাকশন কখন বেশি হবে, যদি চার্জ দ্বয় বড় বড় হয়, চার্জ দ্বয় যদি বড় বড় হয় তাহলে অ্যাট্রাকশন ভালো হবে, ল্যাটিস এনথালপি বেশি হবে। আবার এদের আকার যদি ছোট হয়, এদের এই যে দুজনেরই আকার যদি ছোট হয় তাহলে পরে ল্যাটিস এনথালপি বেশি হবে। এই হলো সিস্টেম। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আশা রাখি ভালো লাগবে। ভুল ত্রুটি আমাদের হবে, তবে সেটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সকলকে ধন্যবাদ।